জলবায়ু পরিবর্তনের প্রভাবে হুমকির মুখে কৃষি, বাকুতে বাংলাদেশের প্যাভিলিয়নের আয়োজনের প্রধান উপদেষ্টা, মানুষের অভ্যাস পরিবর্তনের তাগিদ। বিতর্কিতদের উপদেষ্টা পরিষদে না রাখার আহ্বান মির্জা ফখরুলের। শেখ মুজিবের ছবি সরানোর বক্তব্যের জন্য কয়েক ঘন্টার মধ্যেই দুঃখ প্রকাশ রিজভির। বিপ্লবী চেতনার বদলে আমলা নির্ভর হচ্ছে সরকার, অভিযোগ হাসনাতের। রাষ্ট্র সংস্কারের রূপরেখা দাবি, অধিকাংশ উপদেষ্টা একই বিভাগের হওয়ায় সমালোচনা। শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে চিফ প্রসিকিউটরের চিঠি। হত্যা ও লাশ গুমের ঘটনায় কয়েক পুলিশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। শেখ হাসিনা তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে। ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে। 5 আগস্টের পর ঢালাও মামলা নিয়ে বিব্রত সরকার। আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে তদন্ত ও শাস্তির সুপারিশের বিধান রেখে আইন সংশোধনের প্রস্তাব মানবাধিকার কমিশনের। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় মানুষের অভ্যাস পরিবর্তন সবচেয়ে জরুরি বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, এই ক্ষতি মোকাবেলায় অর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সন্ধ্যায় আজারবাইজানে বাংলাদেশ প্যাভিলিয়নে এক মত বিনিময়ে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস। বাকুতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ক্ষুদ্র কৃষকদের ভূমিকা শীর্ষক আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নেদারল্যান্ড সরকারের সাথে বাংলাদেশের যৌথ উদ্যোগে এ আয়োজনে প্রধান উপদেষ্টা বলেন, জলবায়ুর প্রভাবে হুমকির মুখে কৃষি, কমছে উৎপাদন, হতাশ হচ্ছে কৃষক। খাদ্য উৎপাদন থেকে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখলেও তার সুবিধা পাচ্ছেন না কৃষক। He's not only a farmer, he is other activities. So you have to see his credit needs in totality, not just for seasonal need for this crop or seasonal need for that crop. কৃষিতে নারীর অবদান অপরিসীম উল্লেখ করে তাদের নানা ঝুঁকির কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। দেশের ব্যাংকিং ব্যবস্থা মূলত উচ্চবিত্তদের জন্য ছিল, সেখানে নারী ও কৃষকদের অংশগ্রহণ নিশ্চিত করতেই গ্রামীণ ব্যাংক কাজ শুরু করেছিল বলেও উল্লেখ করেন তিনি। জলবায়ু জনিত আজকের সংকট মূলত মানুষের তৈরি, তাই এর সমাধানও তাদেরই করতে হবে বলে মত এই নোবেল বিজয়ীর। অন্য সব খাতের মতো জলবায়ু পরিবর্তন মোকাবেলায়ও তরুণরাই নেতৃত্ব দেবেন বলে আশা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মাহফুজ মিশু, যমুনা নিউজ, বাকু, আজারবাইজান। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় প্রতিশ্রুত অংশের 75%ই পায় না বাংলাদেশ। এই অবস্থানের কথা তুলে ধরে বিপদগ্রস্ত দেশগুলোর জন্য ক্ষতিপূরণ দেওয়ার সুস্পষ্ট ঘোষণা চাইবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাংবাদিকদের কথা জানান তার প্রেস সচিব শফিকুল আলম। আজারবাইজানের বাকু থেকে মাহফুজ মিশু রিপোর্ট। জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে মঙ্গলবার ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তুরস্ক ও মালদ্বীপের প্রেসিডেন্ট এবং পাকিস্তান, নেপাল আর ভুটানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন তিনি। ফিফা প্রেসিডেন্ট সহ আরও কিছু আন্তর্জাতিক সংস্থার প্রধানও দেখা করেন নোবেলজয়ী ডক্টর ইউনূসের সাথে। বুধবার ওয়ার্ল্ড লিডার সামিটে বক্তব্য রাখবেন বাংলাদেশের সরকার প্রধান। সেখানে হঠাৎ বন্যা, তীব্র খরাসহ জলবায়ু পরিবর্তনের ফলে ব্যাপকভাবে যে বাংলাদেশ হুমকির মুখে তা বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন ডক্টর ইউনূস। প্রফেসর ইউনূস সবাইকে ডেকে বলেছেন যে যাতে আমাদের এই যে আমাদের যে পুরো এফার্টটা যাতে পুট আপ করি, যাতে সবাই মিলে আমাদের ডিমান্ডটা যাতে ফাইনাল ডিক্লারেশনে আসে।
দীর্ঘদিন ধরে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড নিয়ে আলোচনা হলেও কাজের কাজ হয়নি কিছুই। ন্যূনতম কার্বন নিঃসরণ করলেও শিল্পোন্নত দেশগুলোর দায়িত্বহীন আচরণে প্রতি বছর $12 বিলিয়ন মতো ক্ষতির মুখে পড়ছে বাংলাদেশ। যদিও এজন্য দায়ী দেশগুলো ক্ষতিপূরণ ইস্যুতে এখনো উদাস। এ সংকটের গ্রহণযোগ্য সমাধান এবার চাইবে ঢাকা। আমরা ইনভেস্ট করছি প্রায় $3 বিলিয়ন, তো আমার ক্ষতির শিকার হচ্ছি $11.5-12 বিলিয়ন। তো সেই জায়গায় আমার $8-8.5 বিলিয়ন মতো একটা গ্যাপ থেকে যাচ্ছে। তো এই টাকাটা আসবে থেকে, আমি তো প্রচুর রিচ কান্ট্রি না। সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া কিংবা কানাডার মতো শিল্পোন্নত দেশগুলোর শীর্ষ নেতারা না আসায় এবারও এই সম্মেলনের সফলতা নিয়ে সন্দিহান পরিবেশবাদীরা। জলবায়ু পরিবর্তনের ফলে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত সব হারানো মানুষগুলোর ভাগ্য পরিবর্তনের কথা আলোচনা হওয়ার কথা এই সম্মেলনে। তা হয়ও বটে, কিন্তু শেষ পর্যন্ত তা কার্যকর হয় কতটুকু তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে এখনো। আর তাই বাংলাদেশ বলছে কেবল প্রতিশ্রুতি নয়, ক্ষতিপূরণের অর্থ কিভাবে কবে পাবে বাংলাদেশের মতো দেশগুলো তার সুস্পষ্ট ঘোষণা এবার চাইবেন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। মাহফুজ মিশু, যমুনা নিউজ, বাকু, আজারবাইজান। বিতর্কিত কোনো ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে যুক্ত করে বিতর্ক না বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক, সংস্কারের বিষয়গুলো দ্রুত শেষ করতে সবাইকে সহনশীল হওয়ার আহ্বান জানান তিনি। লালমনিরহাটের শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। সহকর্মী আনিসুর রহমানকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সরকার মাঝহারুল মান্নান। লালমনিরহাট সদরের বড়বাড়ি আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠ, শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বর্ণাঢ্য আয়োজন। ভাওয়াইয়ার সাথে ছিল দেশাত্মবোধক গান আর নাচ। বেলা 2:45টায় মাঠে প্রবেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের সাথে আলাপকালে অন্তর্ভুক্তি সরকারের প্রধান উপদেষ্টার প্রশংসা করেন মির্জা ফখরুল। বলেন, অন্তর্বর্তীকালীন সরকার তাদের কার্যক্রম ভালোভাবে শুরু করেছে। পুলিশ বাহিনীকে কার্যকরের মাধ্যমে সংস্কার কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বলেন, বিতর্কিত কোনো ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে সংযুক্ত করা হলে বিতর্ক বাড়বে। বিতর্কিত কোনো ব্যক্তিকে এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারে নেওয়ার ব্যাপারে অবশ্যই যারা আমাদের দায়িত্বে রয়েছেন, বিশেষ করে ডক্টর ইউনূস, তাদের এগুলো ব্যাপারে তাদেরকে চিন্তা করতে হবে, যাতে নতুন করে বিতর্ক সৃষ্টি না হয় সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। ফ্যাসিবাদী আওয়ামী লীগের জঞ্জাল পরিষ্কার করতে সহনশীলতার মাধ্যমে সংস্কার কমিশনকে সময় দিতে হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আমরা আশা করব যে এই অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত তারা সংস্কার কাজগুলো শেষ করে তারা একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। কারণ নির্বাচন হচ্ছে গেটওয়ে টু ডেমোক্রেসি। আমরা যেখানে যেতে চাই তার প্রধান ফটক হচ্ছে আপনার নির্বাচন। মির্জা ফখরুল বলেন, 6টি সংস্কার কমিশন গঠিত হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন নিশ্চিতেরও আহ্বান জানান তিনি। এই সরকারকে আমি বলেছি আগেই, যাকে অন্যান্য সরকারগুলোর মতো দেখতে হবে না, তাই করে তারা অন্তত একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের একটা ক্ষেত্র তৈরি করতে পারেন, আমরা যেটাকে বলি একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেন এবং মানুষের আশাগুলোকে বাস্তবায়িত করবার একটা ভিত্তি তৈরি করতে পারেন। লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত টুর্নামেন্টে রংপুর বিভাগের 8 জেলার বিএনপি নেতাকর্মীরা অংশ নেবেন। সরকার মাঝহারুল মান্নান, যমুনা নিউজ, লালমনিরহাট। বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি এমন বক্তব্য দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যথাযথ সংস্কারের জন্য প্রয়োজন জাতীয় ঐক্য। আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নই, আমরা ছোট মনের প্রচার দেব না। এই জন্যই বলছি শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়নি। সকালে বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর ঘটনার প্রতিক্রিয়ায় এমন বক্তব্য দিয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। জাতীয় জীবনের, জাতীয় ইতিহাসের আন্দোলনে যার যতটুকু অবদান,
বক্তব্যের কয়েক ঘন্টা না পেরোতেই নিজের বক্তব্য প্রত্যাহার করেন তিনি। একই সাথে দুঃখ প্রকাশ করেন রিজভী। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, তিনি ভেবেছিলেন বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি ঝোলানো, সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। মূলত ছবিটি সরানো হয়েছিল গণভবনের অন্য একটি অফিস কক্ষ থেকে। এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে রিজভী বলেন, বিএনপির সাথে যুক্ত থাকায় পদোন্নতি পাননি অনেক ডাক্তার। যারা সচিব স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন তাদের দেশ বদলে কোনো অবদান নেই, করেন সেই মন্তব্য। অত্যন্ত ভালো ডাক্তার, লেখাপড়ায় অত্যন্ত ভালো, অধিকাংশই পোস্ট গ্র্যাজুয়েশন করা, কিন্তু শেখ হাসিনা দেশের মধ্যে সংকীর্ণতা এবং বিভাজন এত বেশি তৈরি করেছিলেন। কেউ যদি ছাত্রদল করে অথবা ছাত্র জীবনে যদি কেউ ছাত্রদল নাও করে, কারো বাবা এলাকার বিএনপির সভাপতি, সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, এই কারণে তাকে পদোন্নতি দেওয়া হয়নি। প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী টেক ব্যাক বাংলাদেশ নাগরিক ভাবনা শীর্ষক গোল টেবিল বৈঠকে অংশ নেন। বলেন, যথাযথ সংস্কারের জন্য প্রয়োজন জাতীয় ঐক্য। সংস্কারের নিয়ে যদি চিন্তা করতে হয় তাহলে জাতীয় ঐক্যমতের ব্যাপার আছে এখানে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সংস্কারের সাথে জড়িত যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে জনগণের সমর্থনে আপনি সংস্কার করবেন। বিএনপির শীর্ষ নেতা জানান, অন্তর্বর্তী সরকার সংস্কার ও আওয়ামী লীগ কেন্দ্রিক সব সমালোচনাকে পাশে রেখে জাতীয় ঐকমত্যের সরকার গঠনের দিকেই মনোযোগ বিএনপির। এটা বিএনপির একা সংস্কারের বিষয় না, এটা সমস্ত জাতির ঐক্যমত্য একটি চিন্তার প্রতিফলন। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার যতটা বিপ্লবী চেতনার হওয়ার কথা ছিল তা না হয়ে আমলাতান্ত্রিক সরকারে পরিণত হচ্ছে বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তার মতে, ব্যক্তিগত পছন্দে যাদের উপদেষ্টা করা হচ্ছে তারা বিপ্লবের স্পিরিট বোঝেন না। ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া অন্য সংগঠনগুলোও বলছে প্রায় একই কথা। রাষ্ট্র সংস্কারে এখনও দৃশ্যমান রূপরেখা কেন দেয়া হচ্ছে না, এ নিয়েও প্রশ্ন তাদের। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের 3 মাসের মাথায় নিয়োগ দেয়া হয় নতুন 3 উপদেষ্টা। রোববার সন্ধ্যায় বঙ্গভবনে শপথের পর রাতেই পুনর্বণ্টন হয় মন্ত্রণালয়ের দায়িত্ব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এখন উপদেষ্টা পরিষদের সদস্য 24 জন। কোন যোগ্যতায় কাদের উপদেষ্টা বানানো হচ্ছে এ প্রশ্ন তুলে পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। রাজধানীর বাইরেও বিক্ষোভ হয় কয়েক জায়গায়। এটার উপরে কি আমরা আস্থা রাখতে পারি? উপদেষ্টা নিয়োগ নিয়ে কেন এত আপত্তি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলছেন, নতুন উপদেষ্টা নিয়োগে প্রাধান্য পায়নি বিপ্লবের চেতনা। কারো কারো নামে মামলা রয়েছে, কারো কারো হচ্ছে এই 16 বছরে যে ফেসিস্ট রেজিম খুনি শেখ হাসিনার কে তোষণের রাজনীতির সাথেও যুক্ত ছিল, তাদেরকে আবার উপদেষ্টা মহলে পুনর্বাসনের মধ্য দিয়ে আমরা মনে করছি এটি হচ্ছে জুলাই স্পিরিটের সাথে এক ধরনের প্রতারণার শামিল। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকও মনে করেন, ব্যক্তিগত পছন্দেই হচ্ছে নিয়োগ। তারা আধা সংবিধান এবং আধা বিপ্লব মেনে আসলে রাষ্ট্র পরিচালনা করছে। সুশীল ব্যক্তিত্ব যারা, তাদেরকে এনে যদি আপনি একটি বিপ্লবী সরকারের উপদেষ্টা পরিষদ বানান, সেই সরকার কখনোই আসলে বিপ্লবী ভূমিকা পালন করতে পারে না। বিপ্লবের চেতনার চেয়ে সরকারের মনোযোগ অন্যদিকে বেশি কিনা সে প্রশ্ন তুলেছেন হাসনাত। রিভলিউশনারি স্পিরিটের পরিবর্তে কনস্টিটিউশনাল ব্যুরোক্রেটিক একটি সরকার হচ্ছে, অর্থাৎ অতীতের সরকারের মতো কনস্টিটিউশন, ব্যুরোক্রেসি, রেড টেপিজম এগুলোর মধ্যে আমাদের মনে হয়েছে বন্দী হয়ে গিয়েছে। উপদেষ্টা পরিষদে 24 জনের মধ্যে 13 জনই একটি বিভাগের। এটিকে চরম বৈষম্য হিসেবে বিবেচনা করতে চান আন্দোলনের অনেক ছাত্র জনতা। সব জায়গা থেকে উপদেষ্টা ইনক্লুড না হওয়ার মধ্য দিয়ে আমরা মনে করছি যে বৈষম্যটি একটি মাত্রায় থেকে যাচ্ছে। যেটি সবসময় শেখ হাসিনা করেছে যে গোপালগঞ্জকে প্রাধান্য দেওয়া, এখন যদি ডক্টর ইউনূস স্যার সবসময় চট্টগ্রামকেই প্রাধান্য দেন, এটি কিন্তু ঠিক হবে না। সংস্কার কমিশনগুলো কোথায় কিভাবে করবে সংস্কার, এ নিয়ে দৃশ্যমান রূপরেখা দেখতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংস্কারটা কোন পথে করতে যাচ্ছে, কতদিন লাগবে এবং এই সংস্কারে কোন অবজেক্টিভসগুলো সামনে রেখে এই সংস্কারগুলো হবে, কোন ডেডলাইনের মধ্যে এই সংস্কারগুলো আমরা অর্জন করব। এই হাসনাত আব্দুল্লাহ বলেন, সবকিছুতেই শিক্ষার্থীদের পরামর্শ নিতে হবে এমন নয়, তবে কাজগুলো ঠিকঠাক করলেই হলো। এই সরকারের মধ্যে এই বিপ্লবী স্পিরিটটি সবচেয়ে বেশি অনুপস্থিত। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।
ইন্টারপোলের সহযোগিতায় ভারতে থাকা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পুলিশকে অনুরোধ করেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়ে অনুরোধ জানান চিফ প্রসিকিউটর। এর আগে হত্যা ও গণহত্যার মামলায় তাকে গ্রেপ্তার করার আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া যাত্রাবাড়ী এলাকার গণহত্যার লাশ গুম ও আলামত নষ্টের অভিযোগে 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ মানুষ হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 5 আগস্ট তিনি দেশ থেকে চলে যাওয়ার পর শহীদদের স্বজনরা অভিযোগ দাখিল করতে থাকেন তদন্ত সংস্থায়। এরপর প্রক্রিয়া শেষে গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। আদেশ দেন পলাতকদের গ্রেফতার করে 18 নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার। এরই ধারাবাহিকতায় রেড অ্যালার্ট জারি করতে ইন্টারপোলকে অনুরোধ করার জন্য 10 নভেম্বর চিঠি দেন ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর। পলাতক আছেন, দেশের বাইরে আছেন শেখ হাসিনা, তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে, কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন। সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। কোনো আসামিকে ধরিয়ে দেওয়ার আবেদন পেলে অভিযুক্তের অপরাধ বিষয়ক যাবতীয় তথ্য, মামলার কপি সহ বিভিন্ন বিষয়ে যাচাই করে সিদ্ধান্ত নেয় ইন্টারপোল। সেক্ষেত্রে ব্যক্তির দণ্ডপ্রাপ্ত হওয়া বা না হওয়া মুখ্য নয়। তাজুল ইসলাম জানান, ছাত্র জনতার আন্দোলনে যাত্রাবাড়ীতে গণহত্যা, লাশ গুম, আলামত নষ্টের অভিযোগে 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। যাত্রাবাড়ির অ্যাট্রোসিটির সাথে যাদের ব্যাপারে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি, এরকম 4 জন অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেফতারি পরোয়ানা চেয়েছিলাম। জুলাই আগস্টের গণহত্যার অ্যাট্রোসিটির সাথে, নিষ্ঠুরতার সাথে যারা জড়িত ছিলেন তারা কেউ ছাড় পাবেন না, কিন্তু কোনো নির্দোষ অফিসার যাদের সম্পৃক্ততা তদন্তে সঠিকভাবে না পাওয়া যাবে তাদেরকে আমরা কোনোভাবেই এই আদালতে বিচারের মুখোমুখি করব না। এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে 1 দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। অসংখ্য হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা, গুমের সাথে তার সম্পৃক্ততা, এগুলো আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। 5 আগস্টের পর যেভাবে ঢালাও মামলা হচ্ছে তাতে সরকার বিব্রত বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে বিচার বিভাগ সংস্কার কমিশনের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। এ সময় নতুন আইন করে বিচারক নিয়োগের কথাও জানান আইন উপদেষ্টা। বলেন, সংস্কার কমিশন যেভাবে কাজ করছে তা বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতে বিচার বিভাগে আর কোনো সমস্যা থাকবে না। বিচার বিভাগকে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর করতে গেল 3 অক্টোবর 8 সদস্যের বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। এরপর গেল 1 মাস ধরে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সহ নানা অংশীজনের সাথে বৈঠক করে কমিশনের সদস্যরা। মঙ্গলবার বিকেলে প্রথমবারের মতো বৈঠক করেন আইন উপদেষ্টার সাথে। বৈঠক শেষে আইন উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ শাসনামলের মতো আগামীতে যেন কেউ গায়েবী মামলা করতে না পারে তা নিয়ে আলোচনা হয়েছে কমিশনের সাথে। এ সময় 5 আগস্টের পর ঢালাও মামলার সমালোচনা করেন আইন উপদেষ্টা। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গায়েবী মামলা হতো, সরকারের পক্ষ থেকে গায়েবী মামলা দিত, আর এখন আমরা সরকারের পক্ষ থেকে কোনো মামলা টামলা দিচ্ছি না। সাধারণ লোকজন, ভুক্তভোগী লোকজন, রাজনৈতিক প্রতিপক্ষ তারা অন্যদের ব্যাপারে ঢালাও মামলা দিচ্ছে। ঢালাও মামলার একটা খুব মারাত্মক একটা প্রকোপ দেশে দেখা দিয়েছে। এটা আমাদেরকে অত্যন্ত বিব্রত করে। ওনাদের কাছে আমাদের একটা প্রত্যাশা যে ওনারা আমাদেরকে আইনগতভাবে কিভাবে জিনিসটা ট্যাকল করা যায় ওই পরামর্শটা নিতে এসেছি। বৈঠকে উঠে আসে হাইকোর্টের বিচারক নিয়োগ প্রসঙ্গও। আইন উপদেষ্টা বলেন, বিচারক নিয়োগে নতুন আইন করতে চায় সরকার। নেক্সট যে উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে সেটা আমরা একটা আইনের মাধ্যমে করতে চাচ্ছি, এবং আইনের মাধ্যমে করার দাবি সমাজে বহুদিন যাবত আছে। 2008 সনে এরকম একটা আইন হয়েছিল। আমরা এটাকে আরও বেশি ওই আইনটা কিন্তু পরে আর আইনে রূপান্তরিত হয় নাই। বিগত ফ্যাসিস্ট সরকার এসে ওটাকে আর আইনে রূপান্তরিত করে নাই। আমরা এরকম একটা ওই আইনটাকে আরও বেশি যুগোপযোগী করার জন্য ওনাদের সহায়তা চেয়েছি। পরে কমিশনের কাজের অগ্রগতির কথা জানান সদস্য ফরিদ আহমেদ শিবলি। বলেন, অল্প কিছুদিনের মধ্যেই জমা দেয়া হবে সুপারিশ। আগামী কিছুদিনের মধ্যেই আমরা একটা সুপারিশ আকারে আমাদের কমিশনের মতামত।
আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কোনো অভিযোগ এলে তার সরাসরি তদন্ত করতে চায় জাতীয় মানবাধিকার কমিশন। এমনই কিছু বিষয়ে যুক্ত করে আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে কমিশন। কমিশনের সভা শেষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সরাসরি তদন্তের এখতিয়ার পেতে মানবাধিকার কমিশন আইনের 18 ধারা বাতিল করা দরকার। কমিশনের সমন জারির পরও যদি কেউ হাজির না হয়, তার বেলায় গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর ক্ষমতা সহ বেশ কিছু প্রস্তাবনার কথা বলা হয়েছে। এছাড়া কমিশনের চেয়ারপারসন ও অন্য কমিশনারদের নিয়োগের জন্য বাছাই কমিটির সদস্যের সংখ্যা বাড়িয়ে 9 জন করার প্রস্তাব দেওয়া হয়। এক্ষেত্রে প্রধান বিচারপতি মনোনীত হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি রাখার পরামর্শ আসে কমিশন সভা থেকে। এক্ষেত্রে সুশীল সমাজের একজন প্রতিনিধিও রাখা যেতে পারে বলে মতামত দেওয়া হয়। সংবিধান পরিবর্তনের সকল দলের সাথে আলোচনার আহ্বান জানিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। সংবিধান সংস্কার শীর্ষক সেমিনারে এই আহ্বান জানান বক্তারা। তারা সংবিধান সংস্কার বিচার বিভাগকে কার্যকর করা এবং নির্বাচন দেওয়ার মাধ্যমে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সাথে জাতীয় ঐক্যে ফাটল ধরার সুযোগ নিয়ে যেন ফ্যাসিবাদী শক্তি আবার ফিরতে না পারে, সেদিকেও সজাগ দৃষ্টি রাখার আহ্বান আলোচকদের। সংবিধানের জন্য জনগণ নয়, জনগণের জন্য সংবিধান। সংবিধান পরিবর্তন বা দেশের পরিবর্তন সবাই মিলে একসাথে করতে হবে। বিভাজন চলতে থাকলে এগিয়ে যাওয়া সম্ভব নয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবিধান সংস্কার শীর্ষক সেমিনারে অংশ নিয়ে এসব কথা জানান বক্তারা। তবে দুই একটি বিষয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর বিপ্লব একে অপরের বিরোধী নয়। সংঘাতের রাজনীতিতে বাংলাদেশের উন্নতি হবে না। ৭১-এর যে মুক্তিযুদ্ধ আর ২৪-এর যে ছাত্র জনতার বিপ্লব, তারা কিন্তু পরস্পর বিরোধী নয়, তারা একে অপরের পরিপূরক। বাংলাদেশের কোটি কোটি মানুষের চরিত্র দ্বারা, এবং আপনি যতই সংস্কার করুন না কেন, আমাদের চরিত্রের সংস্কার যতক্ষণ আমরা না করব, কোনো সংস্কার বাংলাদেশ করতে পারবে না। সেমিনারে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বলেন, সংবিধান পরিবর্তন বা দেশের পরিবর্তন সবাই মিলে করতে হবে। শেখ হাসিনার গণতন্ত্র শেষ করে দিয়েছেন, নির্বাচন ধ্বংস করে দিয়েছেন। আমরা এমন একটা নির্বাচন চাই যেই নির্বাচন সবাই আনন্দের সাথে গ্রহণ করতে পারবে। ওই রকম একটা নির্বাচনে যে সরকার প্রতিষ্ঠিত হবে, দেশে গণতন্ত্রের একটা মূল্যবোধ আসবে, ওটার উপর দাঁড়িয়ে আমরা একটা গণতান্ত্রিক দেশ নির্মাণ করতে পারবো। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ফ্যাসিস্ট শক্তি বসে নেই, তারা গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাৎ করতে চাইছে। ক্ষমতার পৃথকীকরণ হিসেবে বিচার বিভাগের যে স্বাধীন জায়গাতে যাওয়া, এটার ব্যাপারে কোনো আপোষ করার কোনো সুযোগ নেই। সেই জায়গায় যেতেই হবে। আমাদের সংসদকে কার্যকর করতে হবে এবং সেইখানে ৭০ অনুচ্ছেদ তার সংস্কার ছাড়া সংসদ কার্যকর হবে না। সেমিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অন্তর্বর্তীকালীন সরকারের সাথে শিক্ষার্থীদের বর্তমান সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, এ ধরনের পরিস্থিতির এখানেই ইতি টানা উচিত। ৩ মাস আগে যে গণকোটা ছিল আমাদের মধ্যে, ৩ মাস পরে আজকে ঐক্যের মধ্যে আমি কিছু ভাঙন বিভক্তির আলামত দেখছি, আমি কিছু ফাটল রেখা দেখছি, এবং যেই ফাটল রেখা দিয়ে আমি দেখছি অতীত ফ্যাসিবাদী শক্তি নতুন করে তারা ফিরে আসার তারা আবার চেষ্টা করছে। বক্তারা সংবিধান সংস্কারে যেন জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, সেই লক্ষ্যে কাজ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। এসব ব্যাপারে তারা কার্যকরী, তারা উদ্যোগ তারা গ্রহণ করবেন। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। সরকারি কাজে নিয়োজিতদের দুর্নীতির বিষয়ে কঠোর হচ্ছে সরকার। কাজের স্বচ্ছতা নিশ্চিতে স্থানীয়দের সম্পৃক্ত করা হবে। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত বিধিমালা বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় কর্মসূচি প্রত্যাহার করা হয়। সরকারি কাজের মান খারাপ, দুর্নীতি ও ব্যয় বৃদ্ধি এমন সংস্কৃতি দীর্ঘদিনের। জনমনের ধারণা পাল্টাতে এ বিষয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। চেষ্টা চলছে সরকারি প্রকল্প ও কাজে গতি আনার। মঙ্গলবার 6 উপদেষ্টা মিলে সচিবালয়ে বৈঠক করেন। সিদ্ধান্ত হয় সরকারি প্রকল্পে কোনো দুর্নীতি সহ্য করা হবে না। ঠিকাদারদের নিয়োগই হলো সরকারের ক্রয় নীতি। এটাকে আরেকটু যাতে নিয়মসিদ্ধ করা যায়, যাতে এতে দুর্নীতি কমানো যায়, সোজা কথায় দুর্নীতি মুক্ত করা যায়, শুধু এই আমলে না,
ভবিষ্যতেও এরকম কিছু ব্যবস্থা করা। সরকারি কাজে ব্যয় বৃদ্ধি, অবহেলা ও দীর্ঘসূত্রতার বিষয়েও সরকারি কর্মকর্তাদের সাথে স্থানীয়দের সম্পৃক্ত করার কথা ভাবছে সরকার। এটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট হতে হলে দুটো প্রক্রিয়া, একটা হচ্ছে গ্রামের লোককে জানাতে হবে, একটা হচ্ছে ওই যে 1000 কোটি টাকার প্রকল্পটা আসলো ওইটা অ্যাসেস করার জন্য নিরপেক্ষ কাউকে দিয়ে একটা কমিটি করা যায় কিনা যারা অ্যাসেসমেন্টটা করে দেখবে। আরেকটা হচ্ছে যে মিড টার্ম একটা রিভিউ। এদিকে সচিবালয়ে বৈঠক হয়েছে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে। শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন তাদের দাবি যৌক্তিক আন্দোলনের দরকার ছিল না। প্রথম ফেজের পাশ করে দিয়েছি আমার নিজের উদ্যোগেই, এবং যে মহাপরিকল্পনাটাও আমরা একমেকের সবাই পাশ করে দিয়েছি। আসলে ওরা অবগতই ছিল না এর সম্বন্ধে। আর তাদের ছোটখাটো যেসব দাবি সেগুলো তো বিশ্ববিদ্যালয় পর্যায়ে সমাধান করা যেতে পারে। আগের 8টার মধ্যে 5টা তো কমপ্লিট, আর 3টা হলো চলমান আছে। তো ওই চলমান কাজগুলো এই যে আমাদের নতুন পিডি আসবে, হ্যাঁ আমরা যেহেতু আমাদের দাবি দেওয়া পূরণ হয়েছে এবং আমরা আমাদের সাথে তারা একাত্মতা প্রকাশ করেছে, সুতরাং আমরা আমাদের আলটিমেটাম থেকে সরে যাচ্ছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের পরিচালককে অপসারণ করে নতুন প্রকল্প পরিচালক দেওয়া হবে বলেও জানানো হয়েছে ওই বৈঠক থেকে। মুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে আহত রোগীদের বিদেশে পাঠানোর কাজ চলমান জানিয়েছেন ঢাকা সিএমএইচ এর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল AKM মশিউর মুনির। সকালে ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার সবশেষ তথ্য নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ পর্যন্ত 2112 জনকে চিকিৎসা দিয়েছে ঢাকা সিএমএইচ। এ সময় নিউরো সার্জন কর্নেল আল আমিন সালেক জানান, গুরুতর আহতদের বিদেশ পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। আর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল SM সুলাইমান বলেন, আন্দোলনে আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হবে। জুলাই গণ অভ্যুত্থানে হতাহত অনেকে, এরই মধ্যে অতিক্রম করেছে প্রায় 3.5 মাস, কিন্তু এখনো আহত অনেকে হাসপাতালের বিছানায়। অভ্যুত্থান চলাকালে চিকিৎসা দিয়েছে বহু হাসপাতাল, সেই দৌড়ে পিছিয়ে নেই ঢাকা সিএমএইচও। 3.5 মাস পেরিয়ে গেলেও সেবা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সকালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা সিএমএইচ প্রতিনিধি এবং হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় চিকিৎসাধীন রোগীরা উন্নত সেবায় সিএমএইচ এর প্রশংসা করেন। একই সাথে তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দাবি তোলেন, এখনো আন্দোলনে যারা আহত সেবা পাননি তাদের চিকিৎসা নিশ্চিত করার। বর্তমানে সিএমএইচে আসি, ভালো চিকিৎসা পাইতেছি। আর আমার মতন যারা আছে আমিও চাই যে তাদেরকে সিএমএইচে আইনা ভালো চিকিৎসা দেওয়া হোক। ওর মাথায় ইনফেকশন হয়ে গেছে, তো বলতেছে যে এখানে না করে যদি বাইরের কান্ট্রিতে করায় তাহলে ভালো হবে। তো ওনারা বাইরের কান্ট্রিতে নেওয়ার জন্য ইয়ে করতেছে। সেনাপ্রধানের কাছে আমার আবেদন, আমার ছেলের জন্য, আমার ছেলে না মানে যত গুল্লেখা রোগী আছে যারা বেশি অসুস্থ তাদের যেন বিদেশে পাঠানোর জন্য সুব্যবস্থা করে। তাদের সকলকে যেন যত তাড়াতাড়ি সম্ভব বিদেশে নেওয়ার ব্যাপারটা যেন এটা তারা দেখেন, কারণ সবার অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে, কারণ আজকে 4টা মাস হয়ে যাচ্ছে। অভ্যুত্থান থেকে এখন পর্যন্ত 2112 জনকে চিকিৎসা দিয়েছে সিএমএইচ, যার মধ্যে গুরুতর ছিল 582 জন। আহতদের চিকিৎসায় ব্যয়বহুল ও টেকনিক্যাল অনেক সাপোর্ট দিয়েছে এই হাসপাতাল। প্রয়োজনে গুরুতরদের নেওয়া হবে বিদেশে। আমাদের 2112 জন রোগীকে আমরা চিকিৎসা দিয়েছি। 582টা অপারেশন ছিল, গুরুতর অপারেশন, ভালো হয়েছে। আবার একই সাথে দুঃখের বিষয়, আমরা 6 জন মানুষকে বাঁচাতে পারিনি। তাদের যে অবস্থা, আমরা অপারেশন করেছি সবই চলতেছিল, বাট এত বেশি ড্যামেজ, এত বেশি ইনফেকশন সব কিছু মিলে আমরা 6 জনকে বাঁচাতে পারিনি। কিছু কিছু ইনজুরির ধরন আছে যেখান থেকে রিকভারি করা ইভেন বিশ্বের সবচেয়ে ভালো সেন্টার পাঠালেও সম্ভব হয় না। সেগুলো আমরা এখানে আমাদের দেশীয় যত ব্যবস্থা আছে, সিএমএইচ না হোক, দেশের অন্যান্য হসপিটাল সিআরপি, সেগুলো তো রিহ্যাবিলিটেশন লাগবে, সেই সিআরপি এগুলো আমরা হয়তো রিকমেন্ড করবো, এতে কারো মন খারাপ করার দরকার নেই। এ সময় নতুন দায়িত্বপ্রাপ্ত কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল SM সুলাইমান বলেন, ঢাকা সিএমএইচে আন্দোলনে আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হবে। আপনাদের এতজন লোকের আমরা যখন চিকিৎসা করতে পেরেছি এতদিন ধরে, সামনেও আপনাদেরকে সম্পূর্ণ চিকিৎসা না করে এখান থেকে ইনশাল্লাহ ফেরত দেওয়া হবে না, এই নিশ্চয়তাটুকু আমরা দিচ্ছি। এবং মাননীয় সেনাপ্রধান নিশ্চিতভাবেই এটা আমাদেরকে সেভাবেই যে সহযোগিতা করে গেছেন আর্থিক এবং অন্যান্যভাবে, সেই সহযোগিতা কমপ্লিট করবেন। রোগীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা অব্যাহত থাকবে, এমনটাও প্রতিশ্রুতি দেন হাসপাতালের চিকিৎসকরা। আগের যে ধারাবাহিকতা ছিল সেটা বজায় থাকবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।
বরগুনা ১ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট ধীরেন্দ্রনাথ দেবনাথ শম্ভুকে ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে তাকে ঢাকার সিএমএম আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশি জিজ্ঞাসাবাদের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিউ মার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে। সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেফতার করে ডিবি পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিউ মার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলার আসামি তিনি। সকালে তাকে ঢাকার সিএমএম আদালতে তোলা হলে 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। এ সময় রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন শম্ভুর আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে শম্ভুর 6 দিনের রিমান্ড দেয়া হয়। প্রাথমিক তদন্তে তার এই হত্যার সঙ্গে তার বিষয়টা জড়িত থাকার বিষয়টা তদন্তে চলে আসে এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এবং পালিয়ে থাকা আসামি তাদেরকে খুঁজে বের করার জন্য, সেও পালিয়েছিল, তাকে পলাতক অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিষয়ের আলামত উদ্ধার এবং আরও যে এই হত্যার সঙ্গে কারা কারা জড়িত সব কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তাকে এই মামলায় শুধুমাত্র রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য নেওয়া হয়েছে। তিনি সম্পূর্ণ নির্দোষ এবং নিরপরাধ। তার রিমান্ড বাতিল পূর্বক আমরা জামিনের জন্য প্রার্থনা করেছি। বিজ্ঞ আদালত 2 পক্ষের শুনানি অন্তে তার 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই আদালতে শম্ভুর সঙ্গে তোলা হয় 14 দলের মুখপাত্র আমির হোসেন আমুকেও। একই মামলায় তাকে 6 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এ সময় আমুর আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। তবে আবেদন নাকচ করে আমির হোসেন আমুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এদিকে কেরানীগঞ্জের রিয়াজ হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী মতিন হাওলাদারকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। এছাড়া বনানী থানার হত্যাচেষ্টা মামলায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল সাইফুল সোহাগকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ডেঙ্গুতে 24 ঘন্টায় 7 জনের মৃত্যু হয়েছে, আর এতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 1211 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 4 জন পুরুষ ও 3 জন নারী। নিহতদের মধ্যে 5 জন ঢাকা বিভাগের, 1 জন করে মারা গেছেন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা 74,800 জন এবং এবছর ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন 367 জন। চট্টগ্রাম নগরীতে ফুটপাতের কিছু ফলের দোকানে আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায় মঙ্গলবার রাত 10:15টার দিকে 2 নম্বর গেট কর্ণফুলী এলাকার কাঁচা বাজার সংলগ্ন ফুটপাতের দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে হতাহত হয়নি কেউ। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে দক্ষিণ আফ্রিকা বিএনপি শাখা। 7 নভেম্বর এই দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে দক্ষিণ আফ্রিকা বিএনপি ও অঙ্গ সংগঠন। দেশটির জোহানেসবার্গের ফোর্টসবার্গ প্রাইমারি স্কুলের হলরুমে আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক AK-M আখতারুজ্জামান, পরিচালনা করেন সদস্য সচিব মোহাম্মদ ওমর ফারুক। এ সময় বাংলাদেশ থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আব্দুল সালাম, আব্দুল খায়ের ভূঁইয়া ও ভিপি মনির। এছাড়া আরও কথা বলেন নজরুল ইসলাম সবুজ, মোহাম্মদ শাহজাহান, মোয়াজ্জেম হোসেন মঞ্জু, আবু সুফিয়ান রাজু সহ আরও অনেকে। এ সময় বিএনপির নানা অবদানের ইতিহাস নিয়ে আলোচনা করেন তারা। এদিকে সোয়াজিল্যান্ডেও পালিত হয়েছে বিপ্লব ও সংহতি দিবস। দেশটির শাখা বিএনপির উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা। সোয়াজিল্যান্ডের মানজিনি শহরের স্থানীয় একটি হলরুমে এই আয়োজন করা হয়। আয়োজনটির সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা আনোয়ার হোসেন, যৌথ পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক রিপন ভূঁইয়া এবং নূর আলম নিশান। বক্তব্য রাখেন শাহাবুদ্দিন চৌধুরী, নজরুল ইসলাম উজ্জ্বল, সৈয়দ সাইদুল ইসলাম সজীব, শফিকুল ইসলাম সহ সংগঠনের আরও নেতাকর্মী। বক্তব্যে দিবসটির ইতিহাস তুলে ধরে এর তাৎপর্য উল্লেখ করেন বক্তারা। মালয়েশিয়ায় 2 দিনব্যাপী কনসুলার সেবা প্রদান করেছে কুয়ালালামপুর বাংলাদেশ হাই কমিশন। দেশটির পেরাক রাজ্যে চলে এই সেবা কার্যক্রম। পেরাক রাজ্যের ইপোর সিটি 1 শহরে এই সেবা কার্যক্রম পরিচালনা করে দূতাবাস। এ সময় প্রবাসীদের EOMRP পাসপোর্টের আবেদন গ্রহণ
বায়ো এনরোলমেন্ট সহ বিভিন্ন কনসুলার সেবা দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতি দিয়ে এই সেবার ঘোষণা দেয় দূতাবাস। মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে বসবাসরত প্রবাসীরা এই সেবা নিতে ভিড় করে পেরাকে। এই কার্যক্রমে সার্বিক সহায়তা ছিলেন দূতাবাস কাউন্সিলর ফারহানা আহমেদ চৌধুরী, মিয়া মোহাম্মদ কিয়ামুদ্দিন, প্রথম সচিব প্রণব কুমার ঘোষ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পর্তুগালের নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। গত শনিবার বিএনপি পর্তুগাল শাখার উদ্যোগে হয় এই আয়োজন। দিবসটি উপলক্ষে লিসবনের টেস্ট অব লিসবন রেস্টুরেন্টে হয় আলোচনা সভায়। এতে পর্তুগাল বিএনপির আহ্বায়ক আবু ইউসুফ তালুকদারের সভাপতিত্বে সঞ্চালনা করেন সদস্য সচিব সায়েব আহমদ সুইট। কোরআন তেলাওয়াত করেন জামিল মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোশাররফ হোসেন সুমন। প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন পর্তুগাল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাজল আহমেদ, শেখ খালেদ আহমদ মিনহাজ, সাইফুল হক, আজমল আহমদ সহ অনেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের ঐক্যমতের সাথে তার নেতৃত্বেই বাংলাদেশের যে বর্তমান স্বৈরাচার মুক্ত দেশ হয়েছে। আমি যেন এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসটি সরকারি ছুটি ঘোষণা করা হয় এবং 5ই আগস্টের যে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানকে স্বৈরাচার প্রথম দিবস হিসাবে ঘোষণা করা হোক, সেই দাবিটিও ছিল আমাদের আজকের এই অনুষ্ঠানে। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে কানাডায় ও কুইবেক শাখা বিএনপি ও মুক্তিযোদ্ধা দলের যৌথ উদ্যোগে মন্ট্রিয়ালে করা হয় এই আয়োজন। সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী পরিষদের যুগ্ম সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য ফয়সাল আহমেদ চৌধুরী, আরমান মিয়া, আব্দুল মান্নান ও ফারুক হাওলাদার। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক আবিদ পাহাড়। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বাহরাইনে। মানামা মহানগর বিএনপির উদ্যোগে করা হয় এই আয়োজন। সংগঠনের সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে বাহরাইন ইন্টারন্যাশনাল হোটেলে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান যৌথ সঞ্চালনা করেন মানামা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সোহেল আহমেদ এবং আলমগীর হাজারী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি নূর আলম। এছাড়াও গেস্ট অব অনার ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। ভার্চুয়ালি বক্তব্য রাখেন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কামাল হোসেন, মফিজুর রহমান, মিজানুর রহমান, শহীদ সরকার সহ আরও অনেকে। জার্মানিতে অনুষ্ঠিত হয়েছে ইসলামী আলোচনা সভায়। সভায় বক্তব্য প্রদান করেন আস-সুন্নাহ ফাউন্ডেশন চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। রোববার রাজধানীর বার্লিনের একটি মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আয়োজন করে বার্লিনের প্রবাসীদের ধর্মীয় সংগঠন দারুল ইহসান। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে অংশ নেন শায়খ আহমদুল্লাহ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বক্তব্যে দেশ ও দেশের মানুষের কল্যাণে সবাইকে সুন্দর আচরণের চর্চা করতে উৎসাহ দেন প্রধান বক্তা। এই আয়োজনে দূর দূরান্ত থেকে অংশ নেয় বহু ধর্মপ্রাণ প্রবাসী বাংলাদেশি। পাপের কাজে তুমি আরেকজনকে সহযোগিতা করবে না। অতএব আপনার কাজ যেটাই হোক না কেন, আপনি কেউ কোনো অপরাধ করবে, গুনাহের কাজ করবে, সেখানে আপনার ভূমিকাটা যদি হয় তাকে হেল্প করা, সার্ভ করা, তাহলে সেখানে সেটা অপরাধ। একজন খুন করবে, খুনি, আপনি যদি তার খুনের কাজে সহায়কের ভূমিকা পালন করেন, সেক্ষেত্রে আপনারও বিচার হবে। সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু করলো আরও একটি বাংলাদেশি প্রতিষ্ঠান। দেশটির শারজা বুতিনা এলাকায় চালু করা হলো হেলম্যাক ট্রাভেলস এলএলসি প্রতিষ্ঠান। বিমানের টিকিট, ভিজিট, ভিসা, উমরা প্যাকেজ সহ প্রবাসীদের নানা রকম সেবা প্রদান করবে প্রতিষ্ঠানটি। ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন স্বত্বাধিকারী জামিলুল কাউম রনি। এ সময় উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ, ইউএস বাংলা ও এয়ার আরাবিয়া এয়ারলাইন্সের বহু প্রতিনিধি। প্রবাসীর মাটিতে দেশীয় প্রতিষ্ঠানের বৃদ্ধির ফলে দেশের অর্থনৈতিক উন্নতির বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় সকল প্রবাসীদের প্রতি বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান আয়োজনে উপস্থিত বক্তারা। আমরা হেলমার্ক ট্রাভেলসের একটি ব্রাঞ্চ আজকে এখানে শারজা বুতিনাতে ওপেন করেছি, যেটি আমাদের 7ম ব্রাঞ্চ, এবং আমরা এই পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের জিএস এর অনুমোদিত হয়ে, আইআটা অনুমোদিত হয়ে বিভিন্ন এয়ারলাইন্সের ডাইরেক্ট সার্ভিস দিয়ে থাকি। দেশি প্রতিষ্ঠান হিসেবে হেলমার্ক ট্রাভেলস অনেকটা বিশ্বস্তার সহিত কাজ করে আসছে। এই হিসেবে বাংলাদেশিরা আসলে এখানে ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে সুন্দরভাবে কাজ করে আসছে এবং ভালো সেবা দিয়ে যাচ্ছে।
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে অনুষ্ঠিত হল প্রবাসী বাংলাদেশিদের নৈশভোজ। দেশটির ব্যবসায়ী প্রতিষ্ঠান RPN ট্রেডার্সের উদ্যোগে করা হয় এই আয়োজন। সোমবার রাজধানী মাস্কাটের হালবান এলাকার একটি রিসোর্টে আয়োজিত হয় নৈশভোজটি, যাতে উপস্থিত ছিলেন RPN ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুর রহিম, ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক, জান্নাতুল নাইমা, জান্নাতুল ফাহিমা, জান্নাতুল ফেরদৌস সহ আরও অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের কর্মকর্তা, ওমান বিএনপি নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশি। বিদেশের মাটিতে প্রবাসীদের মাঝে মেলবন্ধন আরও দৃঢ় করতেই এই আয়োজন বলে জানান RPN ট্রেডার্সের স্বত্বাধিকারী ও বাংলাদেশ সোশ্যাল ক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুর রহিম। দর্শক, একটু ভাবুন তো, ভিন দেশের মানুষ ভিন দেশ থেকে রপ্ত করছেন বাংলা ভাষা, দিব্যি কথা বলছেন বাংলায়, গাইছেন বাংলাদেশের গান। এমনই এক যুবক দক্ষিণ আফ্রিকার স্যাম কালো। বাংলাদেশ আর বাংলাদেশিদের প্রতি যার রয়েছে গভীর ভালোবাসা। প্রবাসী বাংলাদেশিরা ভালোবেসে তার নাম দিয়েছেন মহিন। 31 বছরের বয়সী এই যুবকের বাংলা ভাষার প্রতি অনুরাগের গল্প জানাচ্ছেন সহকর্মী নুরুল আলম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানের মুর্শিদি কাইতা মাইরি। শুধু গান নয়, পুরো বাংলা ভাষায় রপ্ত করেছেন দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের স্যাম কালো। বাংলাদেশের মানুষের কাছে তার পরিচিতি মহিন নামে। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। মাত্র 9 বছর বয়সে বাংলা ভাষার হাতে খড়ি মহিনের। পুরো ভাষা রপ্ত করতে তার সময় লেগেছে 22 বছর। আমি প্রথমে শিখছি বাংলা ভাষা ফুমালাঙ্গাতে ছিলাম আমাজ ফোর্টে, মানে আমার বাড়ির সামনে এতে দোয়ান খুলছে। তো দোয়ান খুলবার লগে দিয়ে মনে করেন যে আমার বাড়িতে যা লাগতো, মনে করেন আর দাদা আসিল, আর দাদের বাসাতে পিঁয়াজ লাগবো বা আলু লাগবো, যত কিছু লাগে আমি তাদের দোয়ান কিনতাম। তো তাদের দোয়ানে কিনতে মানে আমার লগে একটু ফ্রেন্ডশিপ হয়ে গেছে। বাংলাদেশিদের আন্তরিকতা আর সততা মুগ্ধ করেছে মহিনকে। সেই টানেই শিখেছেন বাংলা। জীবনযাপনেও রয়েছে বাংলাদেশি আচরণের ছোঁয়া। সাউথ আফ্রিকা যেভাবে চলি, কিন্তু বাংলাদেশের মানুষ এভাবে চলে না, ঠিক আছে। সাউথ আফ্রিকা মনে করেন আমি অনেকটা হরে গেছি, এটা জীবনে করতে না যে আপনার একটা হরে গেছি, এটা লো আমি ফকরে ঢুকালেন, বুঝলেন। কিন্তু বাংলাদেশের মানুষ এগুলো না, আপনি 1 লাখ টিয়া যদি হরি যান তাহলে বলবেন না ভাই আপনি টিয়া হরে গেছে, আপনি লই যান, ঠিক আছে। বাংলাদেশের মানুষ হলো অনেস্ট বেশি। ভালোবাসার টানে 31 বছর বয়সী এই যুবক যেতে চান বাংলাদেশে, থাকতে চান বাংলাদেশিদের মাঝে, আপন করে নিতে চান বাংলার আকাশ, বাতাস আর মাটিকে। আমি যে দেশে ভাষা শিখছি, এই দেশে যদি না যাই হারাজমেন্ট তো মাথায় ঠিক থাকতো না। একদিন হলেও বাংলাদেশে যেতে হবে, একদিন হলেও বাংলাদেশের মাটিতে দেখতেই হবে ভাইয়া। মহিনের বাংলা বলায় রীতিমতো মুগ্ধ প্রবাসী বাংলাদেশিরাও। সোশ্যাল মিডিয়ায় রয়েছে তার ব্যাপক পরিচিতি। দেখা হবে, কথা বলবো, বাংলাতেই কথা বলবো বিদেশির সাথে, ওটা আর কি, ওই সৌন্দর্যটা পাইলাম আর কি আজকে। কথাবার্তা শুনতে ভালো লাগে, নিজের কাছেও ভালো লাগে যে বাংলা ভাষা এখানে ও শিখছে, ও বলতেছে, এটা আমার কাছে প্রাউড ফিল হয়। মহিনের বাংলা ভাষা রপ্তের মূল কারিগর দক্ষিণ আফ্রিকা নিবাসী নোয়াখালী জেলার মামুন। পৃথিবীতে আমার মনে হয় মহিন একজনই যে আপনার যে পুরোপুরি বাংলা ভাষা বলতে পারে। আমরা তো অনেককেই দেখছি অনেক আগে, ইউরোপ, আমেরিকা, লিটল বিট, আপনার নট দ্যাট মাচ, বাট মহিন মনে হচ্ছে যে 120%। খ্রিস্টান ধর্মের অধিকারী হলেও 2017 সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন মহিন। জন্মসূত্রে আফ্রিকান হলেও মহিন অনুসরণ করেন বাংলাদেশের সংস্কৃতি। শিখেছি ভাই 3-4 শিখেছি। শুধু মহিন নয়, দক্ষিণ আফ্রিকায় তার মতো করে আরো অনেকে রপ্ত করেছেন বাংলা ভাষা। তবে মহিনের বাংলা বলার ধরন খুবই চমৎকার। অদূর ভবিষ্যতে তার হাত ধরে আরো অনেকেই শিখতে পারবে বাংলা ভাষা, এমনটি প্রত্যাশা এখানকার প্রবাসী বাংলাদেশিদের। ভালোবাসি বাংলাদেশ। নুরুল আলম, যমুনা নিউজ, জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা।